নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা করতে গিয়ে বারবার মনে পড়ছে বাপেরও বাপ আছে। কথাটা কেন বলছি সেই কথাটাই আপনাদেরকে বলবো। তার আগে একটু ম্যাগি রান্নাটা দেখা যাক। আমার সাথে থাকতে হলে আপনাদেরকে হেলদি খাবার খেতেই হবে। আমিও কিন্তু ম্যাগিটা রান্না করছি, তবে একদম ম্যাগির মতো নয়। ম্যাগিটা তো রান্না করব, তার জন্যে কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর এই দেখুন ব্রোকলি। আর ব্রোকলির এই ডান্ঠিগুলো অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি এটাও আজ ইউজ করব। আর এইখানটায় রয়েছে একটুখানি আলু, আর তার নিচে যেগুলো দেখা যাচ্ছে এটা হলো কুমড়ো। আমি ঠিক বুঝেছি, রান্নার যে সাবজেক্টটা চুজ করেছি তার সাথে খাবারগুলোর যে একদমই মিল নেই, সেটা দেখেই আপনাদের মাথা ভন ভন করে ঘুরছে, তাই তো? তবে ওই যে ব্লগের প্রথমেই বললাম, আমার সাথে থাকলে কিছু হেলদি অভ্যেস আপনাদেরকে আমি ধরিয়েই ছাড়বো। আজকেও কিন্তু সেরমই একটা কাণ্ড কারখানা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো একটুখানি ভেজে নিচ্ছি, সাথে একটু হলুদও দিয়েছি। হলুদ আর নুন দিয়ে দিলে না এই তেলটা কম ছেটে, মানে আমার মনে হয়, জানি না আপনাদের কি মনে হয়। এইবার পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই আলু আর কুমড়ো সরু সরু করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার না এইটা আমি ঢেকে দেব। ঢেকে দিলে এমনি তো দুটোই জলা খাবার, জলে জলে একদম হালকা ভাপ উঠে উঠে সুন্দর নরম হয়ে যাবে। আজকের এই আলু আর কুমড়োগুলো ভাজতে গিয়ে আমার আগের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ির ছোট ননদের কথা খুব মনে পড়ছিল। আসলে একদিন আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজন গেছিলাম আমার ননদের বাড়িতে। আর আমার ননদরা আবার এদেশীয়, ওরা না আলু আর কুমড়োর সাথে আবার উচ্ছে ভাজা মিশিয়ে খায়। আর আমার শাশুড়ি হচ্ছে ঢাকাইয়া, মনে হয় ঢাকায় এই রকমের জিনিস খাওয়া হয় না। তাই আমার শাশুড়ি মাকে যেই দিতে যেত ওই আলু কুমড়ো আর উচ্ছে ভাজা একসাথে, আমার শাশুড়ি মা না খুব রেগে যেত। তাই আমার ননদ ভয়ে তিনটে আলাদা ভেজে রেখে দিত, আর ওদের বাড়ির লোকেরা যখন খেতে বসতো তাদেরকে একসাথে মিশিয়ে খেতে দিত। আর আমার শাশুড়ি যখন খেতে বসতো তখন ওই আলাদা করে কুমড়ো ভাজা, আলাদা করে আলু ভাজা আর আলাদা করে উচ্ছে ভেজে পাতে দিত। তাই কথাটা মনে পড়লো। আজকে রান্না করতে গিয়ে কত পুরনো একটা কথা কেমন মনে পড়ে গেল দেখুন। যাই হোক, আমি কিন্তু আজকের ম্যাগিটা রান্না করার সময় ম্যাগির মধ্যে যে মশলা দুটো পেলাম ওই মশলাগুলো ইউজ করব না। এমনি যা সব মশলা আমার ঘরে থাকে তাই দিয়েই রান্না করব। আমি যদিও এই খাবারটার মধ্যে কোনো মশলা বা চিলি বা কোনো কিছুই আমি দেইনি। দেখুন, আমার সবজিগুলো যেই সুন্দর করে নরম হতে শুরু করেছে তখন আমি ম্যাগিটা ভেঙে এর সাথে মিশিয়ে দিচ্ছি। জানেন, ম্যাগি না একটু হালকা এই কড়াইতে টেলে নিলে সেটা আর মাখা মাখার মতন হয় না, একটু ছাড়া ছাড়া মতন হয়, যেটা আমার খেতে ভালো লাগে। এবার আমি একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে এইবার জল ঢেলে দিলাম। এইবার আবার একসাথে মিশিয়ে নিয়ে এটাই ঢাকনা দিয়ে দেব। ম্যাগিটা কিন্তু আমার প্রায় হবার মুখে। এইবার বলি, ব্লগের শুরুতেই যে কথাটা বললাম যে বাপেরও বাপ আছে, আসলে আপনারা তো সবাই জানেনই যে আমি থাকি ইংল্যান্ডে। আর এই ইংল্যান্ডের বাসিন্দা, মানে এই ইংরেজগুলোই ইন্ডিয়াকে 200 বছর শাসন করেছে। শুধু যে ইন্ডিয়া তা তো নয়, পৃথিবীর অন্যান্য অনেকগুলো দেশ, মানে কয়েকটা দেশ বাদে প্রায় সব দেশগুলোতেই ইংরেজরা তাদের স্থাপত্য গড়ে তুলেছিল। আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানটায় গেলে আপনারা দেখতে পাবেন যে এই ইংরেজদের উপরে একটা সময় অন্য একটা জাতির শাসন করেছিল। সেই স্থাপত্য আপনাদেরকে আজ ঘুরে দেখাবো। তাই ব্লগের শুরুতে বললাম যে বাপেরও বাপ আছে। আজকের ম্যাগিটা রান্না করার সময় আমি কিন্তু কোনো মশলাই দেইনি, কিন্তু কিছু মাস আগে সেই মনে আছে আমি একটা গার্লিক তেল বানিয়েছিলাম। সেই গার্লিক তেলের সেই যে চাইনিজ তেলটা,
সেই তেলটার থেকেই একটুখানি আমি সেই গার্লিক এর মধ্যে মিশিয়ে দেব। এইটা মিশিয়ে দিলেই কিন্তু আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেল। আর জানেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে যেহেতু আমার নিরামিষ, তাই আমি এই ম্যাগিটাতে ডিমও দিলাম না আর অন্য কিছুও দিলাম না। তবে ম্যাগিটা কিন্তু অপূর্ব হয়েছে। আপনারাও খেতে পারেন। চলুন এইবার বেরোনো যাক। আজকে যখন দিনের বেলা আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি বাসে করে, তখন মনে মনে নিজেরই হাসি পেল। কে বলবে যে কালকের রাত্রেবেলা আমি এই রাস্তায় দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছিলাম। আসলে কি হয়েছে বলুন তো? আমার বর প্রায় 7 দিন হলো ওই বাড়িতে বিয়ে বলে বেশিটা সময় ওখানেই কাটাচ্ছে। আর ও যেহেতু বাড়ি আসছে না, তাই আমার কিছুই ভালো লাগে না। কালকে অফিস থেকে বেরিয়ে বাসে করে ভাবলাম বাসটা লাস্ট কোথায় যায় সেখানে আজকে বাসে করে বসেই থাকবো। আমি সত্যি সত্যি বাসটা অনেকটা রাস্তা, মানে এই সব রাস্তাগুলো পেরিয়ে অনেকটা সামনে চলে গেছি, আর তখন না সন্ধে হয়ে গেছে। আর তারপর বাসের সামনের একটা হেডলাইট ভেঙে যাওয়ার জন্যে আমাকে রাস্তার মাঝখানেই দাঁড় করিয়ে দেয়। আমাকে যখন নামিয়ে দেয় তখন আমার সাথে একজন মাত্র সহযাত্রী ছিল, সে আবার চলে গেল। আর তারপরে আমি রাস্তায় দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছিলাম। ও দেখুন, সামনে এই যে বিল্ডিংটা, এইটা কুইন এলিজাবেথ একটা হসপিটাল। কি দারুণ না! কালকে যখন আমি এই বিল্ডিংটা দেখছিলাম সন্ধ্যের সময়, কি অপূর্ব লাগছিল। আসলে লাইটগুলো জ্বলে উঠেছিল তো তাই। আজকে যেহেতু দিনের বেলা এসছি, আমার ভয়টা ভাঙানোর জন্যে স্পেশালি। আর ভাবলাম এসছি যখন, তখন আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখানো যাক। যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি, এটাই সেই মেচলি রোমান ফোর্ট। 2000 বছর আগে রোমানরা রোম থেকে ধীরে ধীরে ইংল্যান্ডের এদিকটায় আসতে শুরু করে। আর তখন তারা বিভিন্ন জায়গায় তাদের স্থাপত্য তৈরি করতে শুরু করে। আর তার মধ্যে একটা প্রধান জায়গা হলো এই ফোর্টটা। রোমানরা প্রথম যখন তাদের ফোর্ট তৈরি করত, সেগুলো হতো কাঠের। কাঠের ফোর্ট নষ্ট হয়ে যাবার পর তারা ধীরে ধীরে এই ইট কাঠ বালি মাটি দিয়ে তাদের ফোর্ট তৈরি করতে থাকে। এখনও এখানকার মাটি খুঁড়লে বিভিন্ন ধরনের নিদর্শন দেখা যেতেই পারে। পুরোটা এখনও প্রাকৃতিক কারণে একদম মাটির নিচে ধসে পড়ে যায়নি। কিছুটা জায়গা এখনও খোলা রাখা আছে, একটু কিছু যদি দেখতে পাওয়া যায় তার জন্যে। তবে পুরো বিল্ডিং যে একই রকম রয়েছে তা নয়। তবে দেখুন, এইখানটায় যেরকম বড় বড় বিল্ডিং বা যে বিল্ডিংগুলো এখন হসপিটাল তৈরি হয়েছে, এই হসপিটাল বা রাস্তাঘাট যা যা কিছু দেখতে পাচ্ছেন, এগুলো নিচে যেরকম তৈরি করা ছিল তারই আদলে উপরেও ঠিক একই রূপরেখাতে তৈরি করার চেষ্টা করা হয়েছে। 2000 বছর আগে এখানে 1000 সৈনিক থাকতো, মানে এটা বলতে পারেন একটা মিলিটারি ক্যাম্প ছিল। আর সেই বিল্ডিংগুলো নষ্ট হয়ে যাবার পর তারই ওপরে আদলে যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, এখন সেগুলো হসপিটাল আর কলেজ। সত্যি সময়ের চাকা ঘোরার সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়, তাই না? সত্যি সাধে কি বলে যে ইংল্যান্ডের ওয়েদার, ঘন্টা 2 আগেও যখন বাড়ি থেকে বেরোলাম, বিশ্বাস করুন একটা ঝাঁ চকচকে দিন বগল দাবা করে তবেই বেরিয়েছিলাম। আর দেখুন ঘন্টা 2 যেতে পারলো না, এমন ঠান্ডা হাওয়া বইছে। এখন ঠান্ডার জন্যে পুরো আমার হাড় অবধি কেঁপে যাচ্ছে। কি আর করা যাবে। তবুও দেখুন গাছে এত সুন্দর ফুল ধরেছে, দেখে মনে হচ্ছে সত্যিই বসন্ত। সেই একটা কি কথা আছে না, যে কোকিল ডাকুক ছাই না ডাকুক আজ বসন্ত। দেখুন আমার প্রবাদ প্রবচনটা হয়তো ভুল হবে, মানে 90% ভুল ভেবেই বলছি। আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে শুধরে দেবেন। সত্যিই আমি পুরো কথাটা সঠিকভাবে জানি না। তবে দেখুন কি দারুণ না, সত্যি কি দারুণ ফুলগুলো, একদম মনোমোহিনী। জায়গাটার যতই প্রশংসা করি সেটাই কম আর কি। কি সুন্দর, প্রচন্ড হাওয়া হচ্ছে তো আমার চুলের 12 বেজে গেছে। কি দারুণ। এই ফোর্টের মিনিট 10 দূরেই রয়েছে একটা শপিং মল। চলুন যাওয়া যাক।
হচ্ছে সানডে, আর এখানে এই সানডেটা হচ্ছে ইস্টার সানডে। সেই ইস্টার সানডের জন্যে তার আগের দিন আজকে অর্থাৎ শনিবারটা দেখুন কীরম ভিড়, চারদিকে যেন লোকে লোকারণ্য। সত্যি আমি ইংল্যান্ডে এতবার মলে এসেছি, কিন্তু আজকের দিনের মতন ভিড় আমি কোনো দিনও পাইনি। চারদিকে এত লোক, সত্যি লোকে লোকারণ্য। প্রথম ইংল্যান্ডে একটা মানুষ আর একটা মানুষের সাথে ধাক্কা খেতে দেখলাম এবং নিজে ধাক্কা খেলামও, কিন্তু ভাবুন এত লোকের মাঝেও আমি কত একা। মনে শুধু একটা গান দানা বেঁধে উঠছে, ওই যে গোলাপের অলি আছে, ফাগুনেরও আছে বাহার, সকলেরই সাথী আছে, শুধু কেউ নেই আমার, হায় হায় কেউ নেই আমার, হো হো কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার। বন্ধুরা, নাটক করে ব্লগ করতে পারবো না। আসলে পৃথিবীতে যেরকম জলবায়ুর পরিবর্তন হয় ঋতুর, ঠিক মানুষের জীবনেও তাই। বসন্ত কখনোই চিরস্থায়ী হয় না। আমাদের জীবনেও কখনো সুখ আসে, দুঃখ আসে, হাসি কান্না এসব নিয়েই আমাদের জীবন। আর আমার জীবনে যেরম পরিস্থিতির সম্মুখীন হই, ঠিক সেই জিনিসগুলোই আমার ব্লগে তুলে ধরি। কেউ যদি তার ব্লগে দেখিয়ে থাকে যে ৩৬৫ দিন সে খুশিতেই আছে, দারুণ আছে, ভালো আছে, তবে সে বাবা ভগবান। আমি তো মানুষ, তাই আমার জীবনে সমস্ত কিছু নিয়েই আমার ব্লগ। তাই আমার ব্লগ মাঝে মাঝে আপনাদের মনে খটকা জাগলেও এটাই সত্যি, আর সত্যিটাকে মেনে নিতে শিখুন। যাই হোক, আজকে বিলেতি বঙ্গিনী তার ব্লগটা এখানেই রাখবে। পরের একটা ব্লগে আবার আপনাদের সামনে চলে আসব ইংল্যান্ডের দারুণ কিছু জিনিস নিয়ে। তবে আজকের ব্লগটা রাখি। ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার। টাটা, বাই বাই।